হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ক্লাসে আলোচনা করব ক্লাস এইটের জিওগ্রাফির যে 7 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, এই চ্যাপ্টারটাই আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে কয়েকটা কথা বলে রাখি। যাদের মনে হবে ক্লাসটা খুব স্লো এগোচ্ছে, একটু স্পিডে হলে ভালো হয়, তারা 1.5 বা টু টু এক্স স্পিডে তোমরা দিয়ে দেখতে পারো। তাহলে তোমাদের ক্ষেত্রে এতটা বোরিং লাগবে না। আসলে প্রত্যেকে যাতে বুঝতে পারে সেই জন্য আমি একটু স্লো বোঝাচ্ছি। কিন্তু যাদের মনে হবে ক্লাসটা খুব স্লো যাচ্ছে, তারা একটু স্পিড বাড়িয়ে নিয়ে দেখবে, এবং যখন দেখবে একটা খাতা পেন নিয়ে বসবে। যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমি বলছি যে পরীক্ষার পার্সপেক্টে যেগুলো কি ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দেবো, সেগুলো তোমরা লিখতে থাকবে, এতে বরং বেশি ভালো হবে এবং মনে থাকবে বেশি সময়। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে চ্যাপ্টারটা কি বলতে চেয়েছে সেটাকে জেনে নিই। চ্যাপ্টারের নাম মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। তাহলে অবনমন মানে আমরা কি জানি? অবনমন মানে অবনতি। কার অবনতি? পরিবেশের অবনতি। অবনতি মানে উন্নত, মানে আমরা কি জানি? যেটা ভালোর দিকে যায়। অবনতি মানে যেটা খারাপের দিকে যায়। তাহলে এই যে মানুষের কার্যাবলী এবং এই পরিবেশের অবনমন বলতে কি বোঝাতে চেয়েছে? মানুষের কার্যাবলীর সাথে পরিবেশের অবনমনের কি সম্পর্ক? মানুষের কার্যাবলী মানে কি? মানুষ যে সমস্ত কাজকর্ম করে চলেছে, যেমন কেউ কোনো একটা ইঞ্জিনিয়ার, সে কি করছে? বিল্ডিং বানাবে কীভাবে সে ভাবছে। কোনো একটা চাষি, সে কীভাবে চাষ করবে ভাবছে। কোনো একটা কি বলে, যে কোনোই তুমি ধরো, কোনো একটা কলকারখানার মালিক, সে ভাবছে আমার কলকারখানাটা কীভাবে উন্নত করব, কীভাবে আরও প্রডিউস করব, যন্ত্রপাতি বিভিন্ন জিনিসপত্র তৈরি করব, সেগুলো ভাবছে। তাহলে এই সমস্ত যে মানুষের যে কার্যাবলীগুলো রয়েছে, তার ফলে পরিবেশের কি অবনমন হচ্ছে, পরিবেশের কি ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো নিয়ে এই আজকের ক্লাসে আলোচনা করব। এবং মানুষের কার্যাবলীর ফলে পরিবেশের যে অবনমনটা কিভাবে আটকানো যাবে সেগুলোও আলোচনা করব। তবে ম্যাক্সিমামটা আমরা আলোচনা করব পরিবেশের অবনমন সম্পর্কে। তাহলে পরিবেশের অবনমন কি কি কারণে হতে পারে? পরিবেশের অবনমন বিভিন্ন কারণে হতে পারে, যেমন মানুষের যে সমস্ত কাজকর্ম এটা সেটা যেগুলো রয়েছে। পরিবেশের অবনমন বলতে কি? পরিবেশের অবনমনটা আগে জেনে রাখো। অবনমন মানে অবনতি, অর্থাৎ কি পরিবেশের যে কোয়ালিটিগুলো রয়েছে, পরিবেশের যে গুণমানটা রয়েছে। গুণমান আমরা কীভাবে বিচার করি? যেটা আমাদের ক্ষেত্রে সুইটেবল, আমাদের ক্ষেত্রে ভালো, সেটাই আমরা গুণমান বলি, গুণযুক্ত বলি। আর যেটা আমাদের ক্ষেত্রে সুইটেবল নয়, যেটা আমাদের ক্ষেত্রে অপকারী, ক্ষতি করে, সেটাকে আমরা কি বলি? অবনমন বলি। তাহলে এই যে অবনমন, সেইটা কিভাবে এই চ্যাপ্টারটার সাথে রিলেটেড সেইটা আমরা দেখবো। এই তোমরা প্রথমে তোমাদের যে বই আছে, বইটা কি খুললে দেখতে পাবে যে কেউ ইঞ্জিনিয়ারিং শ্রমিকে কাজ করছে, কেউ ডিনামাইট ফাটাচ্ছে, এই প্রচণ্ড শব্দ করে পাথর ফাটাচ্ছে। তারপর আবার কেউ কি করছে? চাষবাস করছে, প্রচুর রাসায়নিক সার দিচ্ছে, কারণ বিভিন্ন টার্গেট থাকে। যেমন আমি একটা চাষি হিসেবে আমার টার্গেট থাকবে যে আমি যেন প্রচুর টাকা ইনকাম করতে পারি, তার পাশাপাশি যেন আমি আমাদের কাছে কাছে যে সমস্ত অঞ্চল রয়েছে সেগুলোতে খাদ্যের যে যোগানটা যেন দিতে পারি, অর্থাৎ শস্যের যোগানটা দিতে পারি। তার জন্য কি করতে হবে? আমার প্রচুর সার ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, যেগুলোর ফলে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে সেইগুলোই আজকের আলোচনার বিষয়। এবার দেখো, এই যে পরিবেশের সভ্যতার বিবর্তন ও পরিবেশ তার প্রভাব। সভ্যতার বিবর্তন অর্থাৎ প্রথমে সভ্যতা কেমন ছিল এবং এখন কেমন হচ্ছে। প্রথমে মানুষ কি করতো? চার পায়ে হাঁটতো, ঠিকঠাক সভ্যতা উন্নতি বলতে কিচ্ছু জানতো না, জামা কাপড় তৈরি করতে শেখেনি, তাহলে পড়বে কি? সেই রকমই অবস্থা থেকে মানুষ কি করছে? ফলমূল এটা সেটা সংগ্রহ করছে, তারপরে পশু শিকার শিখলো, আস্তে আস্তে আগুনের ব্যবহার শিখলো, আস্তে আস্তে চাকার এদিক ওদিক করে ধাতুর ব্যবহার করতে করতে আস্তে আস্তে এই জায়গায় এসে পৌঁছেছে। তখন মানুষ যখন ছিল তখন কি করছে? তারাও তো ফলমূল সংগ্রহ করেছে, গাছ থেকে এটা ওটা ডালপালা সংগ্রহ করেছে, বিভিন্ন জিনিস কেটেছে। কিন্তু সেই সময়টা যেমন ছিল, সেই সময় কোনো একটা পরিবেশের ক্ষতি হলেও পরিবেশের সেই ক্ষমতাটা ছিল আপনা থেকেই সেটা পূরণ করে নেওয়া। কিন্তু এখন বর্তমানে মানুষ যে সমস্ত ক্ষতিগুলো করে চলেছে, যেমন আমরা প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করছি, জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে? উপকারী জীবাণুগুলো মারা যাচ্ছে। এবার উপকারী জীবাণুগুলো যখন মারা যাচ্ছে, সেগুলো কিন্তু প্রকৃতি আর নিজে থেকে ব্যালেন্স করতে পারছে না, প্রকৃতি কিন্তু সেই ক্ষমতা হারিয়ে ফেলছে। তো সেই কারণে এখন দেখতে পাচ্ছি যে যতই কীটনাশক ব্যবহার করি না কেন, কোনো লাভ হয় না, এরকমই জিনিসগুলো হচ্ছে। তার কারণগুলো আমি প্রত্যেকটা ডিটেলসে
আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, একদম ক্লাসটাতে মজা পেয়ে যাবে, এবং মানে ক্লাসটা যে করেছো, করে যে তোমাদের যে উপকার হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে আশা করি। তাহলে পরিবেশের প্রভাব, এখন যে মানুষ যেগুলো করছে সেগুলো পরিবেশের উপর প্রভাব পড়ছে। এবার এখান থেকে একটা অবস্থার কথা আমরা জানি, এটা হচ্ছে পরীক্ষা আসতেও পারে, তোমরা এটা জিনিসটা দেখে রাখো। একটা ব্যবস্থার কথা বলা হচ্ছে যেটার নাম হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। আচ্ছা, স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে যেটা থেমে থাকবে, স্থির থাকে। আমরা দেখবে অনেক সময় বলি স্ট্যাটিক পোর্শন, মানে এটা থেমে থাকে। চেঞ্জিং পোর্শন মানে এটা চেঞ্জ হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। এইরকম হোমিওস্ট্যাটিক মেকানিজম বা হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলা হয়? এই যে ব্যাপারটা কি, প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ভৌত জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশ ক্ষতি বা পরিবর্তন হলে তার নিজে থেকেই পূরণ হয়ে যায়, একে বলে হোমিওস্ট্যাটিক অবস্থা। দেখো এখান থেকে একটা মজার কথা বলি, মানুষ যত গাছ লাগাচ্ছে তত অরণ্যের সংখ্যা কমে যাচ্ছে। কিভাবে হচ্ছে এটা? আমরা তো জানি গাছ লাগালে তাহলে হচ্ছে গাছের সংখ্যা বাড়ার কথা। দেখো মানুষ যখন প্রথমে খুব একটা ভালো উন্নতি করতে পারিনি, সভ্যতার সংস্পর্শে আসতে পারেনি, ফলমূল সংগ্রহ করতো, পাখি সংগ্রহ করতো, বেশি কাজ ছিল কি সংগ্রহ করা, কোনো কিছু উন্নত করতে পারেনি। সেই সময়ে কিন্তু গাছের সংখ্যা প্রচুর ছিল। কোনো একটা গাছ যদি পড়ে যায় ঝড়ে, বা মানুষ যদি কেউ কোনো প্রয়োজনে যদি সেটাকে ব্যবহার করে, সেটা কিন্তু আপনা আপনি পূরণ হতে পারতো। কিন্তু এখনও মানুষ দুটো গাছ লাগালে 200টা গাছ কেটে ফেলছে। তো সেই কারণে গাছ লাগালেও কী হবে, কাটার সংখ্যাটা বেশি। তো সেই কারণে অরণ্য বা বিভিন্ন হচ্ছে উদ্ভিদের সংখ্যা দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার বলার যুক্তি। তাহলে এরকমই একটা অবস্থা যেখানে পরিবেশ কি করবে, কোনো অংশ যদি ক্ষতি হয় নিজে থেকে পূরণ করতে পারবে, সেই অবস্থাটাকে বলবো হোমিওস্ট্যাটিক অবস্থা। যেমন কি, একটা জঙ্গলে গেলাম, পরিণত গাছ দেখে আমি কয়েকটা গাছ কেটে নিলাম, পরিণত গাছ কিন্তু, যেগুলো অনেক বয়স হয়ে গেছে মোটামুটি সেরকম দেখে গাছ কয়েকটা কেটে নিলাম নির্দিষ্ট পরিমাণে। এবার দেখা যাচ্ছে কিছুদিন যদি ওই জঙ্গলে না যাওয়া হয়, সেই জায়গাগুলো কিন্তু আবার নতুন গাছ জন্মাবে। কিন্তু যদি আমি সেই টাইমটা যদি না দিই নতুন গাছ জন্মাবার, তার আগেই আমি আবার কাটতে লাগলাম, আবার কাটতে লাগলাম, আবার কাটতে লাগলাম, তাহলে কি হবে, নতুন গাছ তো জন্মাতেই পারবে না, তাহলে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে অবস্থাটা যদি আমি কিছুদিন গ্যাপ দিয়ে দিই, তাহলে প্রকৃতি নিজে থেকে তার ক্ষতিপূরণটা করতে পারবে। তাহলে এইটাকেই বলা হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা, যেখানে প্রকৃতির যদি কোনো ক্ষয় হয় আবার সেটা পূরণ করতে পারবে। যেমন আবার বলতে পারি, যেমন ধরুন প্রচুর পরিমাণে সমুদ্রে ইলিশ মাছ ধরে একদম ছোট কুচি কাঁচা যা পেয়েছি সব ধরে এনেছি, প্রচুর পরিমাণে ধরা হচ্ছে, মাছের সংখ্যা কমে গেল। একটা সময় যদি আমরা কিছুদিন ইলিশ মাছ ধরা বন্ধ করে দিই, সেটাও তো অটোমেটিকলি হচ্ছে রিকভার করে যাবে, আবার ডিম পেড়ে আবার মাছের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু যদি আমরা শেষ করে দিই একেবারে, তখন কিন্তু আর বাড়বে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে এরপরে এই যে ইউরোপের শিল্প বিপ্লব সম্পর্কে বলা যাক। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে শিল্প বিপ্লব। আমরা জানি প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? ইউরোপের বিভিন্ন দেশগুলিতে, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত যে দেশগুলোতে কিন্তু ঘটেছিল প্রথম শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব মানে কি, আগে কিন্তু এরকম যে কোনো জিনিস তৈরি করতে গেলে হাতে বুনতে হতো, বিভিন্ন রকমভাবে করতো। কিন্তু এই অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপে প্রথম কিন্তু ইংল্যান্ডেই হয়েছিল। ইংরেজরা খুব উন্নত ছিল, ঠিক আছে, তাহলে ওখানে কিন্তু হচ্ছে প্রথম হচ্ছে শিল্প বিপ্লব ঘটেছিল। কেন? তার কারণ এখানে প্রথম উন্নত ধরনের অনেক উন্নত যন্ত্রপাতি আবিষ্কার করা হয়। তার ফলে কি হয়, এখানে প্রচুর পরিমাণে বস্ত্রবয়ন, এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্প, বিভিন্ন কীটনাশক, সার, কেমিক্যাল, অনেক কিছু আস্তে আস্তে কি হয় এই সময়টার পরবর্তীকাল থেকে আবিষ্কার হতে থাকে। এবার ধরে নাও আগে কলকারখানা ছিল না, এবার বিভিন্ন কলকারখানা তৈরি করা হলো। এবার কলকারখানা থেকে যে নির্গত ধোঁয়াগুলো, যে বিষাক্ত পদার্থগুলো, সেগুলো তো পরিবেশে মিশবে। তাহলে আস্তে আস্তে কি পরিবেশের ক্ষয়ক্ষতি হবে। পরিবেশে যদি খারাপ কিছু মেশে তাহলে পরিবেশটা খারাপ হবে, পরিবেশে যদি ভালো কিছু মেশে তাহলে পরিবেশটা ভালো হবে। তাহলে এই শিল্প বিপ্লবের পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি চিকিৎসা বিজ্ঞান, তারপরে হচ্ছে গিয়ে শিল্প, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি জায়গায় হচ্ছে উন্নতি করতে থাকে। তার ফলে কি হয়, চিকিৎসা বিজ্ঞানে উন্নতি হলে কি হবে, মানুষ কম মরবে, আস্তে আস্তে জনসংখ্যা বাড়বে। এবং যেমন ধরে নাও আগে হচ্ছে 10টা বাচ্চা জন্মালে তার মধ্যে হয়তো 3টে কি 4টে মারা যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান যখন উন্নত হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আর সেই কটা মরছে না, তাহলে জনসংখ্যা হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে।
তাহলে সেই সমস্ত বিভিন্ন কারণে, আর জনসংখ্যা বাড়লে কী হবে, প্রচুর পরিমাণে তাদের তো থাকার জায়গা করতে হবে, তাদের জন্য হচ্ছে ঘরবাড়ি বানাতে হবে, তাদের জন্য রাস্তাঘাট বানাতে হবে। তাহলে প্রচুর যে হচ্ছে জঙ্গলের হচ্ছে গাছ টাছ এটা সেটা প্রচুর পরিমাণে কাটা পড়বে, প্রচুর দূষণ হবে। তো সেই সময় থেকে এই পরিবেশের অবনমনের এটা একটু বেশি করে শুরু হয়ে যায়। আগে তো ছিল হালকা, আগে বিভিন্ন প্রাকৃতিক কারণে হতো, মনুষ্য কারণে খুব হালকা হতো, কিন্তু ওই রকমই এর পরবর্তী সময় থেকে কিন্তু খুব তীব্র আকার ধারণ করে পরিবেশ দূষণ। এরপরে আরও তোমরা এই দেখতে পাবে যে প্রাকৃতিক তেল, খনিজ সম্পদের ব্যবহার, কয়লা এটা সেটা, লোহা তামা, বিভিন্ন যে বিশ্বযুদ্ধ, সামরিক অস্ত্র, বোমা ফাটানো, এই সমস্ত প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে। তো এখন যে পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, যেটা কিন্তু মানুষের কন্ট্রোলের বাইরে, এখনও মানুষ চিন্তা করছে। এই দেখতে পাচ্ছ মানুষ কেন এই যে চ্যাপ্টারটা কেন দেওয়া হয়েছে এটা আগে ভাববে। কারণ এই পরিবেশ সম্পর্কে সচেতন হতে বলছে। কেন সচেতন হতে বলছে? কারণ একটা সময় মানুষ প্রচুর পরিমাণে দূষণ করে ফেলছে, এখনও করে যাচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে, সারা পৃথিবীব্যাপী উষ্ণতা বেড়ে যাচ্ছে, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি। এবার গ্লোবাল ওয়ার্মিং যখন হচ্ছে তখন কিন্তু যে মেরুদেশে যে বরফগুলো রয়েছে সেগুলো কিন্তু গলে যাচ্ছে, সমুদ্র জলের উচ্চতা বেড়ে যাচ্ছে, মানুষের থাকার জন্য যে স্থলভাগ, মানুষ কেন, বিভিন্ন পশু পাখি প্রাণীদের জন্য যে স্থলভাগ সেগুলো হচ্ছে সমুদ্রের জলের তলায় হারিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বাসস্থান কমে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। যে কারণে মানুষ এটা নিয়ে স্টাডি করছে এবং পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার জন্য চেষ্টা করছে। যদি সবাই সচেতন হয়, আমরা কেবলমাত্র একক প্রচেষ্টায় কিন্তু এই পরিবেশের যে উন্নতি সাধন সেটা কিন্তু করতে পারবো না। তো সেই কারণে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এটাই হচ্ছে টার্গেট, যেই কারণে এগুলো এখন ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে। এবার দেখো এখানে কয়েকটা রয়েছে পরিবেশের অবনমন। পরিবেশের অবনমন কিভাবে হচ্ছে, কয়েকটা যে এখানে দেওয়া আছে পরিবেশের অবনমন। দেখো, সম্পদের যথাযথ ব্যবহার, যথেচ্ছ ব্যবহার, যা খুশি ব্যবহার করছি। আমার জল রয়েছে, আমার জল লাগবে 50 লিটার, আমি সেখানে 1000 লিটার জল নষ্ট করে ফেলছি, যে না জল আছে মানে আমাকে নষ্ট করতে হবে। তাহলে এই যে সম্পদের যথেচ্ছ ব্যবহার, আর কি বিভিন্ন পরিবেশ দূষণের কারণে হচ্ছে আমাদের পরিবেশের অবনমন হচ্ছে। বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, তারপরে পরিবহনের বৃদ্ধি, যত হচ্ছে ডিজেল চালিত অর্থাৎ জীবাশ্ম জ্বালানি দ্বারা যে সমস্ত যানবাহন নিয়ন্ত্রিত চালিত হয়, সেই সমস্ত যানবাহন যত বাড়ানো হচ্ছে তত কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। আর কি, আর যেখানে যে পরিবেশ দূষণটা আটকাবে অর্থাৎ যে অরণ্য, সে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমাবে, সেগুলো তো আমরা অলরেডি কেটে ফেলছি, অলরেডি কেটে দিচ্ছি। তো তাহলে সেগুলো আবার কিভাবে কমবে? তাই দিন দিন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই যাচ্ছে। আর কি রয়েছে, আর এর ফলে কি হচ্ছে, অপরিকল্পিত উন্নয়ন। মানে মানুষ যেখানে খুশি যত খুশি বিল্ডিং বানিয়ে দিচ্ছে, গাছপালা সব কেটে হচ্ছে ফাঁকা করে দিচ্ছে। হ্যাঁ, এরকমই হয় যে আমি কয়েকটা একটা এরিয়া আমি এখানে বড় একটা বিল্ডিং বানিয়েছি, তার চারপাশে সেই বিল্ডিংয়ের অনুযায়ী কতগুলো গাছ লাগানো যেতে পারে তার একটা পরিকল্পনা করে, এই বিভিন্ন রকমভাবে যদি আমরা পরিকল্পনাগুলো করি তাহলে কিন্তু অনেকখানি কিন্তু উন্নতি করা যায়, অনেকখানি পরিবেশের সাথে সম্পর্ক রাখা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে অপরিকল্পিতভাবে যত খুশি হচ্ছে বিল্ডিং বানানো হচ্ছে, ভৌম জল তুলে নেওয়া হচ্ছে পাম্পের মাধ্যমে। আর কি, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, যার ফলে জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি কিন্তু সব থেকে মারাত্মক একটা কারণ। কারণ জনসংখ্যা, মানুষ যত বাড়বে তত পরিবেশ নষ্ট করে দেবে, পরিবেশের 12টা বাজাচ্ছে এই মানুষই। হ্যাঁ, যত জনসংখ্যা বাড়ছে তত কিন্তু ক্ষতি। জনসংখ্যা বাড়লে মানুষের বাসস্থান করতে হবে, খাওয়ার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জোগাড় করতে করতেই মানুষ সব কিছু নষ্ট করে ফেলছে। এরপরে পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমনটা কি? পরিবেশের অবনমন আর কিচ্ছু নয়। পরিবেশের অবনমন মানে পরিবেশের যে কোয়ালিটি রয়েছে, যে গুণটা রয়েছে, যেটার জন্য আমরা বলছি এটা আমাদের ভালো পরিবেশ, সেই গুণগুলো যদি কমে যায় সেইটাকে বলবো আমরা পরিবেশের অবনমন। যেমন ধরুন, আমি প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে, আমরা কিসের জন্য এখানে পৃথিবীতে রয়েছি? অন্য কোনো গ্রহতে থাকতে পারতাম, কেন নেই? কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার সেটা কিন্তু সেখানে নেই। এটা আমরা কোথায় পাচ্ছি? পৃথিবীতে পাচ্ছি। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য যে সমস্ত গুণগুলো, পরিবেশের যে সমস্ত গুণগুলো দরকার সেইগুলো যদি থাকে তাহলে বলবো আমাদের পরিবেশ গুণমান সম্পন্ন। কিন্তু যদি সেই সমস্ত গুণগুলো যদি হ্রাস পায়, আস্তে আস্তে কমতে থাকে, তাহলে সেইটাকে বলবো আমরা পরিবেশের অবনমন।
অর্থাৎ পরিবেশের অবনমন কি? এক কথায় পরিবেশের অবনমন হলো যে পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়াটাই হচ্ছে পরিবেশের অবনমন। কেমন? যেমন ধরে নাও মৃত্তিকা, তার যে হচ্ছে কোয়ালিটি, মৃত্তিকা যে উর্বর শক্তি সেটা হারিয়ে ফেলছে, তার মানে কি পরিবেশের অবনমন হচ্ছে। যেমন ধরে নাও এই যে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওজোন স্তর হচ্ছে কি করে, আমাদের অতিবেগুনি রশ্মিকে আটকায়, এছাড়া তাপ শোষণ করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওজোন স্তর কমে যাচ্ছে, গেলে কি হচ্ছে, পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের মানুষের বলো বিভিন্ন প্রাণীর বলো বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এরপর এই পরিবেশের অবনমন আর পরিবেশের দূষণ এই দুটো জিনিস কি এক, সেইটা একটু দেখা যাক। দুটো জিনিস আমরা একই অর্থে ব্যবহার করলেও সামান্য ডিফারেন্স রয়েছে। পরিবেশের অবনমন মানে কি একটু ভালো করে বুঝে নেবে, পরিবেশের যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কমে যাওয়া, হ্রাস পাওয়া, সেইটাই কিন্তু পরিবেশের অবনমন। দেখো মাটি রয়েছে, মাটির উর্বর শক্তি রয়েছে একটা নির্দিষ্ট পরিমাণে, মাটির উর্বরতা কমে গেল, তার মানে কি পরিবেশের গুণগত মান হ্রাস পেল বা পরিবেশের অবনমন হলো। কিন্তু পরিবেশ দূষণটা কি? দূষণ মানে পরিবেশে কিছু ক্ষতিকারক পদার্থ মিশে গেল যেটা আমাদের ডিরেক্ট ক্ষতি করবে, তখন সেইটাকে বলবো পরিবেশ দূষণ। যেমন মাটিতে বিভিন্ন এই যে ডিডিটি মিশে গেল, ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, ডিডিটি মিশে গেল, ওটা ভাঙা যায় না, ওটা মাটিতে মিশে ক্ষতি করে, তাহলে ওটা কি হলো, পরিবেশকে ক্ষতি করলো, তাহলে এটাই হচ্ছে পরিবেশ দূষণ, ক্ষতি হচ্ছে। আর অবনমন মানে কি পরিবেশের গুণমানটা কমে যাচ্ছে, যা ছিল, যেমন আমার আগে একটা গাছ 10টা আম দিতে পারতো, এখন 4টে আম দিচ্ছে, তাহলে তার যে গুণমানটা কমে যাচ্ছে, এটাই হচ্ছে পরিবেশের অবনমন। এবার যদি বলা হয় যে পরিবেশের অবনমনটা কিভাবে হচ্ছে, পরিবেশের অবনমনটা পরিবেশ দূষণের সাথে অনেকখানি জড়িত। যেমন মাটির দূষণ হলে মাটির উর্বরতা শক্তি কমে যাবে, মাটির যে সমস্ত উপকারী জীবাণু রয়েছে সেগুলো মারা যাবে, তখন মাটির আগের মতো উর্বরতা থাকবে না, তখন সেক্ষেত্রে কি দেখতে পাবো আমরা, সেক্ষেত্রে দেখতে পাবো পরিবেশ দূষণের ফলেই কিন্তু পরিবেশের অবনমন হচ্ছে। তাহলে পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন এই দুটো কিন্তু হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে প্রথমে পরিবেশ দূষণ হলে কিন্তু তবে বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশের অবনমনটা হয়। যেমন দেখো দূষণ হলো প্রাকৃতিক ও মানুষসৃষ্ট কার্যের ফলে হতে পারে। যেমন প্রাকৃতিক বলতে যেমন ধরে নাও অগ্নুৎপাত হলো, প্রচুর পরিমাণে ধোঁয়া বাতাসে মিশে গেল, ক্ষতিকারক গ্যাস মিশে গেল। আবার মনুষ্য সৃষ্টি তো হাজার একটা উদাহরণ রয়েছে, এই সমস্ত বাজি ফাটানো, কীটনাশক প্রয়োগ করা, তারপর প্রচুর জিনিস রয়েছে, বলে শেষ করা যাবে না। তাহলে এইরকমভাবে যদি পরিবেশের মানে গুণমানের হ্রাস হয়, তখন সেটাকে বলছি পরিবেশের অবনমন। যেমন এইখানে দেখো ভৌমজলে আর্সেনিক মিশলে ভৌমজল দূষিত হয়, তাহলে ভৌমজলে যদি আর্সেনিক মেশে, ভৌমজল মানে কোনটা, যেটা মাটির তলার জল। যেমন ধরো নাও এটা হচ্ছে সাপোজ আমি এটা ধরছি, এটা আমাদের সারফেস অর্থাৎ মাটি, এর তলায় কি রয়েছে, এর তলায় প্রচুর পরিমাণে জল রয়েছে। এর তলায় যদি জল থাকে তাহলে এই জলে হয়তো সামান্য পরিমাণে আর্সেনিক মিশে গেল, ঠিক আছে, তাহলে এইটুকু জল দূষিত হয়ে গেল। তো তাহলে অল্প আর্সেনিকে এই যে পুরো সমস্ত ভৌম জলটা তো আর নষ্ট হবে না, তার কোয়ালিটিটা তো নষ্ট হবে না। যেমন ধরো না আমি একটা বিশাল বড় ঝিল, তাতে 1 ফোঁটা বিষ দিলাম, 1 ফোঁটা, তাহলে সেই জলটা কিন্তু সেভাবে এফেক্টেড হবে না, কিন্তু ওই 1 ফোঁটা দিয়েছি ওটা কিন্তু বিষক্রিয়া হয়েছে, অর্থাৎ দূষিত হলো, কিন্তু ওর কোয়ালিটিটা সেভাবে কিন্তু কমলো না, অর্থাৎ গুণমানটা কিন্তু সেইভাবে কমলো না, তখন সেটা কিন্তু আমরা বলবো অবনমন। এবার যখন দেখছি ওই 1 ফোঁটা জল অথচ 1 ফোঁটা বিষ, তাহলে বিষটা বেশি হবে, বিষক্রিয়াটা বেশি হবে, তখন কি হবে, পরিবেশে দূষিত হয়ে গেল, পুরো ক্ষতি হয়ে গেল, নষ্ট হয়ে গেল জলটা, ঠিক আছে। এই হচ্ছে পরিবেশের অবনমন আর হচ্ছে পরিবেশ দূষণ। দূষণ হলেই কিন্তু অবনমনটা আস্তে আস্তে হয়, অর্থাৎ পরিবেশের গুণমানটা আস্তে আস্তে কমে যায়। এবার এই পরিবেশ দূষণ কয়েকটা জিনিসের, এই পরিবেশ দূষণের ফলে কয়েকটা জিনিস ঘটে, যেমন হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসার, অরণ্যের বিনাশ, ঝুম চাষ,
এই সমস্ত যে সমস্ত এ রয়েছে। আচ্ছা সরি, এক সেকেন্ড, এটা কি বলতে চেয়েছে, নিচের বিষয়গুলির মধ্যে কোনটি পরিবেশের অবনমন আর কোনটা দূষণের সাথে যুক্ত সেইগুলো একটু চিহ্নিত করো। কোনটা পরিবেশের অবনমন রয়েছে আর কোনটা পরিবেশের দূষণ রয়েছে। দেখো জীববৈচিত্র্য হ্রাস, জীববৈচিত্র্য হ্রাস মানে জীববৈচিত্র্যটা কমে যাওয়া, মানে এটা কিন্তু পরিবেশের অবনমন, কারণ পরিবেশের কোয়ালিটি যা ছিল, জীববৈচিত্র্য যে পরিমাণে ছিল সেটা কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল, এটা অবনমন হলো। মরুভূমির প্রসার, মরুভূমি তো হচ্ছে কম থাকলে ভালো, কিন্তু সেই জায়গা প্রসার হয়ে যাচ্ছে, এটাও কি বলতে পারি, এটা আমরা অবনমন বলতে পারি। অরণ্যের বিনাশ, এটাও আমরা অবনমন বলতে পারি। ঝুম চাষ, ঝুম চাষের ফলে এটা আমরা পরিবেশের অবনমন হয়, কিছুটা পরিবেশ দূষিতও হয়, এটা দু ধরনের আমরা বলতে পারি, কারণ ঝুম চাষ করলে জঙ্গল পুড়িয়ে করতে হয়, এক্ষেত্রে প্রচুর পরিমাণে ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড এটা সেটা উৎপন্ন হচ্ছে এবং পরিবেশের অবনমন হয়, প্লাস পরিবেশ দূষিত হয় এটা একটু কম পরিমাণে। পুকুরে মাছ মরে যাওয়া, এটা কিন্তু মাছ মরে যাওয়া এটা কিন্তু দূষণের কারণেই হয়। আর কি, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটাও দূষণ, এটাও পরিবেশ দূষণ, গ্যাস দুর্ঘটনা। আর কি, বিমানবন্দরের ধোঁয়াশা, এটাও দূষণ। বন্যপ্রাণীদের খাদ্য সংকট, বন্যপ্রাণীদের খাদ্য সংকট এটা কিন্তু পরিবেশের অবনমনের জন্য হয়, প্লাস দূষণ দুটোই। আর কি, নদী ও বাঁধ জলধারা নির্মাণ, তাহলে নদী বাঁধ জলধারা নির্মাণ এগুলো কিন্তু কি হবে, এটা কিন্তু পরিবেশ, এর ফলে কিন্তু পরিবেশ দূষণ হয় প্লাস পরিবেশের অবনমনও হয়, পরিবেশের অনেক ক্ষয়ক্ষতিও হয়। হ্যাঁ, সেগুলো পরে আসছে। সুন্দরবনে আয়লার প্রভাব, আয়লা তো একটা প্রাকৃতিক একটা জিনিস, তাহলে আয়লার প্রভাবে কি হয়েছিল, পরিবেশের অবনমন হয়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, যেমন দূষণও হয়েছিল, এটা দূষণও হয়েছিল, আবার কি অবনমন হয়েছিল, যেমন প্রচুর পরিমাণে গাছ মারা গেছে, প্রচুর শস্য ক্ষেত এটা সেটা অনেক কিছু নষ্ট হয়ে গেছে, প্রচুর পশু পাখি মারা গেছে। আর কি, মাছের বাজারে দুর্গন্ধ, মাছের বাজারে দুর্গন্ধ এটা অবভিয়াসলি এটা দূষণ, ঠিক আছে, এটা পরিবেশের অবনমনের কোনো ব্যাপার না, এটা দূষণ। তোমার এলাকায় পরিবেশ দূষণ অবনমনে যে বিষয়গুলো তুমি দেখতে পাই সেগুলো তা আলোচনা করো। দেখো এই যে একটা দূষণ দেখা যাচ্ছে, এটা কি, বিমল থাকে ওড়িশার গোপালপুরে, সমুদ্রের কাছাকাছি একটি গ্রাম, ভয়ঙ্কর সাইক্লোন ফাইলিনের, তাহলে এইটা হচ্ছে পরীক্ষা আসতে পারে এখান থেকে, যে উড়িষ্যায় যে সাইক্লোনটা হয়েছিল সেটার নাম বলো, এটা কি হবে, ফাইলিন। এটা হচ্ছে ঘূর্ণিঝড়, এটা তো মানুষ ইচ্ছা করে বানাতে পারবে না যে এই বিকেল 4টার সময় ঘূর্ণিঝড় তৈরি করবো, এরকম তো পারবে না, এটা প্রাকৃতিক ব্যাপার। তাহলে এই যে কারণটা, এই যে পরিবেশের অবনমন বা পরিবেশের দূষণের কারণটা, সেটা কিন্তু এই পরিবেশের অবনমনটা কি কারণ, এটা প্রাকৃতিক কারণ, প্রকৃতি থেকেই হয়েছে। আর মনুষ্য সৃষ্ট কারণেও হতে পারে, যেমন দেখুন এই জায়গায় নোংরা ময়লা আবর্জনা হচ্ছে ফেলা হয়েছে, এটা কে করবে, মানুষই তো করেছে, নাহলে এত আবর্জনা কে ফেলবে, মানুষ, এই এত আবর্জনা তৈরিটা হলো কোথা থেকে, এটা তো সব কিছুই মানুষ করেছে। তাহলে এই যে কারণটা এটা কিন্তু মনুষ্য সৃষ্টি কারণ। তাহলে আমরা পরিবেশের অবনমনের দুটো কারণ দেখতে পেলাম, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে মনুষ্য সৃষ্টি। তাহলে প্রাকৃতিকের মধ্যে কি কি যেমন দেখতে পাই, যে প্রাকৃতিক শক্তির মধ্যে কি কি রয়েছে যেগুলো হচ্ছে পরিবেশের অবনমন ঘটায়, যেমন হচ্ছে ঝড় রয়েছে, যেমন ঝড় রয়েছে, বন্যা রয়েছে, আর কি, খরা রয়েছে, ভূমিকম্প রয়েছে, অগ্নুৎপাত রয়েছে, সুনামি রয়েছে, ধস রয়েছে। এই সমস্ত কারণে কি হয়, প্রাকৃতিক পরিবেশের মানে প্রাকৃতিক কারণেই পরিবেশের অবনমন ঘটে। যেমন কি ঝড় হলে কি হবে, প্রচুর বনজ সম্পদ বলো বিভিন্ন দিক থেকে ক্ষয়ক্ষতি, নষ্ট হবে, বন্যাও তাই, খরাও তাই। এই সমস্ত জিনিসগুলো প্রাকৃতিক কারণ, এগুলো খুব সহজ জিনিস, তোমরা আশা করি জানো। মনুষ্য সৃষ্টি কি, মনুষ্য সৃষ্টি এই যে আধুনিক কৃষি, এখন প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, আর কি, শিল্প পরিবহন, নানান কার্যকলাপ উন্নয়ন, অপরিকল্পিতভাবে নগরায়ন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে। এবার এখান থেকে কি বলা হয়েছে, যে প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্ট অবনমনগুলি মানুষের জীবনে প্রভাব ফেলে ঠিকই, কিন্তু দেখো আমরা দু ধরনের জিনিস দেখলাম, যে পরিবেশের অবনমন ঘটাতে দুটো কারণ হয়, একটা প্রাকৃতিক, একটা মানুষ। দেখো যেগুলো প্রকৃতি আর মানুষ সৃষ্ট হালকা, মানে দুটো হচ্ছে একসাথে করে, তাহলে সেগুলো কিন্তু প্রকৃতি আবার নিজে থেকে ক্ষয়পূরণ করে নিতে পারে, মানে যতটা ক্ষতি হয়েছে আবার পূরণ করে নিতে পারে, কিন্তু মনুষ্য সৃষ্টি যে কারণগুলো ব্যাপকভাবে দেয় সেগুলো কিন্তু পরিবেশে আর বর্তমানে ক্ষয়পূরণ করতে পারছে না। তার কারণ কি, এত পরিমাণে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এত পরিমাণে গাছ কাটা হচ্ছে, সেগুলো প্রকৃতি নিজে থেকে আর কোনোভাবে
মানে পূরণ করতে পারছে না তার ক্ষতিটা, এটাই হচ্ছে এখানে রয়েছে। এরপরে কয়েকটি উন্নয়ন ও তাদের প্রভাব। হ্যাঁ, এই স্লাইডটা এটা বাঁকা রয়েছে। কৃষি উৎপাদন বাড়ানো, কৃষি উৎপাদনে বাড়ানোর জন্য কি হচ্ছে, এই টপিকটা একটু ভালো করে বলি। একটু ভালো করে শুনবে, স্লাইডটা বাঁকা রয়েছে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। প্রথম যেটা বলছি, কয়েকটি উন্নয়ন ও শিল্প উন্নয়ন পরিকল্পনা তাদের প্রভাব। মানে মানুষ কেমন ছিল, মানুষ একরকম ছিল, এবার সে কি করলো, তার নিজের লাইফস্টাইলটাকে, নিজের জীবনটাকে একটু উন্নত করবে, একটু বেটার করবে, তার জন্য একটা পরিকল্পনা করলো। সেই পরিকল্পনার জন্য পরিবেশের কি ক্ষয়ক্ষতি হলো সেইগুলো একটু বলছি। দেখবে এই কারণগুলো ভালো করে বুঝবে, যখন অ্যাকচুয়াল কারণটা বুঝতে পারবে তখন কিন্তু খুব ভালো লাগবে। কৃষি উৎপাদন বাড়ানো, তোমরা কিন্তু শিল্প বিপ্লব বলে একটা কথা শুনে থাকবে। আগে কিন্তু ভারতে প্রচুর পরিমাণে খাদ্যাভাব দেখা যেত, মানে অর্থাৎ খেতে পেত না, প্রত্যেকটা ভারতবাসী পেট ভরে খেতে পেত না, খাওয়ার অভাব ছিল। এখনও কিন্তু আমাদের খাওয়ার অভাব রয়েছে, কিন্তু আগের মতো নেই। এখন যে সমস্ত খাবার খাই আমরা, আমরা কিন্তু পুষ্টি, মানে ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাবার কিন্তু খুব কম খাই আমরা। বেশিরভাগ যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো দেখবে পেটটা ভরানোর জন্য খাই। হ্যাঁ, ভালো গুণসম্পন্ন খাবার কিন্তু আমরা প্রত্যেকে এফোর্ড করতে পারি না। কৃষি উৎপাদন বাড়ানো হলো, তার জন্য যে সময়টাকে বলা হয় সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হলো, সেই সময় কি হলো, প্রচুর পরিমাণে উৎপাদন বাড়ানো হলো। এবার এই উৎপাদন বাড়ানো হলো বলতে শস্য প্রচুর পরিমাণে হচ্ছে, গম চাল এটা সেটা প্রচুর পরিমাণে হচ্ছে, বিশেষ করে গমটা ক্ষেত্রে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে গম এতটা বাড়লো কি করে হঠাৎ করে? সেই বাড়ার পিছনে কি রয়েছে, এই রাসায়নিক সার রয়েছে আর কীটনাশক রয়েছে। এবার এই দুটো জিনিস তো রয়েছে, এবার এইগুলোর ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে এগুলো একটু ভালো করে বলছি, বুঝবে। দেখো, কীটনাশক থেকে শুরু করছি। কীটনাশক যদি আমরা দিই, এগুলো কিন্তু বইয়ে পাবে না খুব একটা, এটা একটু ভালো করে শুনে নাও। কীটনাশক যদি আমি জমিতে ব্যবহার করি তাহলে কি হবে, সেগুলো জলের সাথে মিশবে, মেশার পরে কি হবে, বিভিন্ন জলাশয় সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, তাদের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে, বিভিন্ন মাছ বা বিভিন্ন হচ্ছে চিংড়ি টিংড়ি যা আছে, কাঁকড়া টাকড়া, সেগুলো বেশিরভাগ সব মারা যাবে, যেগুলো মাটির তলায় যেগুলো পাকাল মাছ বলে, জিওল মাছ বলে, সেগুলোও মারা যাবে এই কীটনাশকের জন্য। আর কি হতে পারে, দেখো কীটনাশক, কীট মানে কি, আমরা পোকা, তো আমরা কীট মানে কি বলি, কীট মানে পোকা। তাহলে এই পোকা মারার জন্য যেটা দিই সেটা আমরা কীটনাশক। এবার আমরা কিন্তু এগুলো কীটনাশক হিসেবে দিচ্ছি, মানে পোকাটাকে মেরে ফেলবে। তাহলে যার কোনো একটা পোকাকে মারার ক্ষমতা রয়েছে, সেই যে কীটনাশকটা, সে কি বেছে বেছে মারবে যে না এই তুমি ভালো, তুমি তুমি মরবে না, তুমি আমার খেয়ে নাও, তুমি মরবে না, বা তুমি আমার খেও না? পোকা কি জানবে যে এটা আমার ক্ষেত্রে খারাপ বা ভালো? তাহলে যখন হচ্ছে বিভিন্ন পোকা খাবে, তার মধ্যে কিছু ভালো পোকাও থাকতে পারে, কিছু খারাপ পোকাও থাকতে পারে। তাহলে এটা উভয় ক্ষেত্রেই মারা যাবে, ভালো পোকাও মারা যাবে, খারাপ পোকাও মারা যাবে। এবার এইভাবে যদি আমরা পোকার সংখ্যা কমিয়ে ফেলি, ভালো পোকার সংখ্যা যেগুলো, যেমন ফসলের বাড়ানোর ক্ষেত্রে কী হয়, পরাগ মিলন ঘটাতে বিভিন্ন পোকামাকড় সাহায্য করে, তাহলে সেই সমস্ত যদি পোকামাকড় বেশি আমরা মেরে ফেলি এই সমস্ত কীটনাশক ব্যবহার করে, তাহলে পরাগ মিলন হবে না, তার পরাগ মিলন না হলে ফল উৎপাদন হবে না। তাহলে এই পরাগ মিলন যদি না হয় তাহলে তো ফল উৎপাদন কোনোভাবেই হবে না। তাহলে আমার গাছ খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো চাষ হয়েছে, কিন্তু ফল আসবে না অ্যাকচুয়ালি, যেটা আমাদের দরকার, আমাদের তো দরকার ফলটা, তাহলে সেটা কিন্তু পাবো না। তাহলে কীটনাশকের এই হচ্ছে একটা ক্ষতিকারক প্রভাব। আর কি কিছু কীটনাশকের জন্য আর কি কি জিনিস হলো, বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে। জৈব সারে কিন্তু জৈব সার অতটা পাওয়া যায় না। হ্যাঁ, একটু আমরা পরিকল্পনা করলে কিন্তু দিতে পারি, বিভিন্ন গোবর বা বিভিন্ন শাকসবজির পচা, বিভিন্ন পাতা পচা, তারপরে অনেক কিছু উপায় রয়েছে, কিন্তু আমরা সেটা অনেকটা সময় সাপেক্ষ, তার থেকে বাজারে গেলাম কীটনাশক কিনে আনলাম, এরকমই ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবার এই কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করে ফলে কী হচ্ছে, রাসায়নিক সার এটা কি করে, এটা কিন্তু বিভিন্ন যে অণুজীবের ক্ষেত্রে এটা কিন্তু ক্ষতিকারক। রাসায়নিক সার থেকে আমরা উদ্ভিদের প্রয়োজনীয় মৌলগুলো পাচ্ছি, যাতে উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে, উদ্ভিদ ভালো সতেজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, উদ্ভিদের ফুল আসছে, ফল আসছে, ভালো আসছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এই রাসায়নিক সার কি করে, মাটিতে যে সমস্ত অণুজীবগুলো আছে সেগুলো কিন্তু মেরে ফেলে, যে সমস্ত
অপকারী জীব সেগুলোর কথা বাদ দিলাম, আমরা যেগুলো উপকার করে সেগুলো কিন্তু মেরে ফেলে। এবার একটা জিনিস জেনে রাখবে, আমরা কিন্তু মাটিতে সার বা বিভিন্ন জিনিস যদি আমরা ঢেলে দিই, ঠিক আছে, গাছ কিন্তু সেটাকে নিতে পারে না। যেমন আমাদের কি বলা যায়, আমাদের খাসির মাংস, ইলিশ মাছ, এটা সেটা নিয়ে আসলাম, আনলে কি আমরা ডিরেক্ট সেটা খেতে পারবো? খেতে পারি না। তার জন্য আমাদের রান্না করতে হয়, কেউ না কেউ থাকে রান্না করে দেয়, তারপরে সেটা আমরা খাই। তো ঠিক সেরকমভাবে এই গাছে যে উপাদানগুলো লাগে সেইগুলো তৈরি করে দেয় এই বিভিন্ন উপকারী অণুজীবগুলো। তাহলে যদি আমি রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করতে থাকি, অল্প অল্প করে আমার কি হচ্ছে, উপকারী অণুজীবগুলো মারা যাচ্ছে। তাহলে একটা সময় যখন পুরোপুরি অণুজীবগুলো পরিমাণ অনেকখানি কমে যাবে, তখন আমি যতই সার দিই না কেন, সে তো নিতে পারবে না, সারটাকে নিতে পারবে না। কারণ নিতে পারবে না কেন? কারণ সেই যে উপাদানগুলোকে ভেঙে উদ্ভিদের নেয়ার মতো যে প্রয়োজনীয় যে সমস্ত যে ফরম্যাটে উদ্ভিদ নিতে পারে সেই ফরম্যাটটা তৈরি করতে পারবে না। যদি যারা করে তাদের তো সব মেরে ফেলছি আমি, তাহলে কি হবে, ওই সারটা কিন্তু বেকার চলে যাবে। তাহলে সেই জন্য এখন তোমরা শুনে থাকবে, এমনকি বইয়েও অনেক সময় অনেক জায়গায় দিয়েছে দেখছি, পাঞ্জাব হরিয়ানা একটা সময় প্রচুর পরিমাণে, আমরা তো জানি প্রথম যখন সবুজ বিপ্লব হয় পাঞ্জাব হরিয়ানা সব থেকে বেশি হয়েছিল। এখন দেখা যাচ্ছে মাঠের পর মাঠ পুরো ফাঁকা পড়ে আছে, কোনো চাষই হচ্ছে না। কারণ কি, সেখানে কিন্তু মাটির গুণমান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আশা করি কারণটা ভালো লাগলো। তো দেখো আরও পরে পরে কয়েকটা জিনিস দেখো, এরপরে কি আছে, মানুষের বাসস্থান, উন্নত অত্যাধুনিক জীবনযাপন প্রদান। দেখো এরও কয়েকটা জিনিস বলি। মানুষের উন্নত আধুনিক জীবনযাত্রা, মানুষ কি ছিল আগে, হচ্ছে নর্মাল একটা মাটির বাড়ি প্রাকৃতিক ফরম্যাটে যে করতো। এখন কি হচ্ছে, মানুষ একটু উন্নত হয়ে গেছে, কি করতে হবে, প্রচুর পরিমাণে যত উন্নত হচ্ছে চিকিৎসা সাথে, যত উন্নত হচ্ছে তত জনসংখ্যা তো হুড় হুড় করে বেড়েই যাচ্ছে। জনসংখ্যা বাড়ার কারণে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের থাকার জায়গা কিন্তু বেশি লাগছে। কিন্তু পৃথিবী তো আমরা হচ্ছে দুটো করে নিতে পারিনি ভাগ করে, যে এই একটা পৃথিবী আর একটা থেকে এনে নিলাম দুটো। হ্যাঁ, আমরা ঘর হয়তো দুটো বানাচ্ছি, কিন্তু পৃথিবী তো দুটো বানাতে পারিনি। ওই একটা পৃথিবীর মধ্যে ঘর অনেক করে ফেলছি। তাহলে যত বাড়ি করছি, ততগুলো যত পাকা বাড়ি হচ্ছে, এইটুকু বুঝে নেবে সেই যে বাড়িটা যে যতটা এরিয়া হয়েছে সেই ততটা জায়গা কিন্তু যত গাছ ছিল সব কেটে ফেলা হয়েছে। আর কি করা হয়েছে, এই যতটা এরিয়ায় এই সমস্ত বাড়িগুলো বানানো হচ্ছে, সেই সমস্ত জায়গায় যে বৃষ্টির জলটা পড়ে মাটির তলায় যেত, যেটা ভৌমজল পাওয়া যেত, সেটা কিন্তু আর হচ্ছে না। ভৌমজলের পরিমাণ কিন্তু কমে আসছে। আরও একটা জিনিস বলে রাখি, দেখবে কলকাতা বা বিভিন্ন সংলগ্ন যে সমস্ত শহরবর্তী যে এলাকাগুলো, সেগুলো কি হতো, প্রচুর পরিমাণে বিল্ডিং, সেখানে অলরেডি ভৌমজল মাটির তলায় যেতে পারছে না, কিন্তু অথচ সেখান থেকে কিন্তু পাম্প করে এটা সেটা করে বার করে নেওয়া হচ্ছে। তাহলে সেই জন্য বেশিরভাগ শহরবর্তী এলাকাগুলোতে বেশি আয়রনের সমস্যা, বেশি আর্সেনিকের সমস্যা, বিভিন্ন জিনিসগুলো হয়ে থাকে। তার কারণ কি, ভৌমজলের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে, লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ আমার তো জল তো হচ্ছে কি, যখন বেশি থাকবে তাতে যদি ক্ষতিকারক উপাদান একটু মিশে থাকে সেটা কতটা এফেক্ট করবে না, কিন্তু জল যদি কমে যায় তাহলে ক্ষতিকারক উপাদানগুলো তো সেই একই পরিমাণ রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ক্ষতিটা বেশি হবে। আর কি হতে পারে, যত জনসংখ্যা বাড়বে তত তাদের জন্য তো হচ্ছে গাড়ি, যাতায়াতের ব্যবস্থা, বিভিন্ন পরিষেবা এটা সেটা তৈরি করতে হবে। যদি যানবাহন বেশি তৈরি করি, বায়ু দূষণ হবে, শব্দ দূষণ হবে। তারপরে আবার তাদের যে খাওয়ার জন্য, তাদের থাকার জন্য যে বিভিন্ন জিনিস কিন্তু আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলছি বিভিন্ন জায়গা থেকে। আর কি, বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমরা যখন জীবাশ্ম জ্বালানি নিই, তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন ক্ষতিকারক ধোঁয়া টোয়া এগুলো কিন্তু বাতাসে মিশছে অনবরত, সেইগুলো কিন্তু পরিবেশ দূষণ ঘটাচ্ছে। আর কি হচ্ছে, আর রয়েছে জলসেচ, বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ। দেখো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখে থাকবো, ওই যে ফারাক্কা বাঁধ বলে বিভিন্ন বাঁধ আমরা শুনেছি যে বাঁধ দেওয়া হয়েছে, আগে প্রচুর বন্যা হতো এখন বন্যা কমে গেছে। অ্যাকচুয়ালি এই যে বাঁধ দেওয়াটাও কিন্তু একটা খুব ক্ষতিকর একটা দিক। যেমন কি, কয়েকটা দিক বলে রাখি। দেখো যদি আমরা বাঁধ দিলাম, আমার বিদ্যুৎ উৎপাদন করছি, ঠিক আছে, খুব ভালো লাগছে বিদ্যুৎ উৎপাদন করছি, কিন্তু নদীর যে স্বাভাবিক ধারাটা সেটা কিন্তু আমরা আটকে ফেললাম বাঁধ দিয়ে, নদী স্বাভাবিকভাবে বয়ে যেতে পারছে না, ঠিক আছে। তাহলে তার আগে যে জলটা জমছে, তার আগে কিন্তু ক্রমশ পরিমাণে জলের স্রোতটা যখন কমে যাচ্ছে, তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে পলি জমছে, নদীর নাব্যতা হচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ
নদীর গভীরতা কমে যাচ্ছে। আর কি হচ্ছে, দেখো যখন আমরা একটা বাঁধ সৃষ্টি করি, সাপোজ যে কোনো একটা বাঁধ আমরা যদি দিই, দেখব যদি এখানে যদি আমরা বাঁধ দিই, এর এপারে কিন্তু জলতল অনেক উঁচু থাকে, এপারে নিচু থাকে। তার কারণ কি, এপারে আটকে রেখেছি, কোনো একটা সময় ছাড়বো, এখান থেকে পড়বে। তাহলে এই পারে যে হঠাৎ করে জলটা আমি বাড়িয়ে রাখলাম, তাহলে এই পারে তো চাপ সৃষ্টি হবে, প্রচুর পরিমাণে জলের চাপ সৃষ্টি হবে। জলের তো একটা ওজন রয়েছে, জলের তো একটা চাপ রয়েছে। তাহলে সেই চাপের ফলে কি হবে, এখানকার ভূমিভাগে ভূমিকম্প হতে পারে, তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, বা অনেক সময় বন্যাও হতে পারে। আর এই সমস্ত জায়গায় জলের প্রবাহ হচ্ছে কি খুব একটা বেশি নেই, তার কারণ তো যে প্রবাহটা সেটা তো আটকে দেওয়া হয়েছে। তাহলে প্রচুর পরিমাণে পলি জমতে পারে, ঠিক আছে, প্রচুর পরিমাণে চড়া পড়ে যেতে পারে, নদীর নাব্যতাটা হচ্ছে কমে যেতে পারে। তার কারণ নদীর যখন একটা স্বাভাবিক গতি থাকবে, সে তো সবগুলো ধুয়ে নিয়ে চলে যাবে তার প্রয়োজন মতো। কিন্তু যখন হচ্ছে নদীর গতিটা আমরা আটকে দিলাম কিছুটা, তাহলে জমে যাওয়ার পরিমাণটা বেড়ে যাবে। এই সমস্ত কারণে নদী আরও অগভীর হয়ে যাবে। তো আরও অনেক জিনিস রয়েছে যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এগুলো যত উঁচু ক্লাসে যাবে তত আস্তে আস্তে করে শুনতে পারবে। আর কি হয়েছে, আচ্ছা এইগুলো রয়েছে মোটামুটি, তোমরা কম বেশি দেখে নেবে, বইয়ের মতো পাই টু পাই করলে একটু সমস্যা হবে। এরপর আসছি, এটা হচ্ছে একটা দেওয়া আছে ভোপাল ভিকটিমস, মানে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়ে গেছে তো অনেক দিন, তারপরে এখনো পর্যন্ত সেখানে যারা জন্মাচ্ছে তারাও কিন্তু অনেকটা এফেক্টেড হচ্ছে। সেই সমস্ত জিনিস এবার একটু করে দেখে নেওয়া যায়। দেখো ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, এটা হচ্ছে 1984 সালে হয়েছিল। এই সময় কি হয়েছিল, ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কীটনাশক কারখানার ট্যাঙ্ক হচ্ছে ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত এমআইসি, মিথাইল আইসোসাইনাইড, নামটা খুব ভালো করে হচ্ছে পড়ে রাখবে। এই যেগুলো আমি লাল লাল দাগ দিয়ে রেখেছি না, ওগুলো তোমরাও বইয়ে লাল এই যে লাইনগুলো দাগ দিয়ে রাখবে, কারণ এইগুলো থেকে কোশ্চেন হয়। এই এমআইসির পুরো নাম অনেক সময় পড়ে, মিথাইল আইসোসায়ানাইড, বানানটা ভালো করে দেখে নেবে। এই সময় কি হয়েছিল, প্রায় 4000 মানুষ ও অসংখ্য পশু পাখি মারা গেছিল। 4000 মানুষ এই যে মারা গেছে, এইটা কিন্তু বুঝে নিতে হবে, এটা কিন্তু রিপোর্টেড। এটা মানে 4000 তো মারা গেছেই, এর থেকে হয়তো আরও বেশি মারা গেছে, সেগুলো হচ্ছে কি রিপোর্ট করা হয়নি। আর কি, আর অসংখ্য প্রচুর পশু পাখি, এটা মানুষ 2 লক্ষের মানে বেশি লোকের কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, 2 লক্ষেরও বেশি, মানে ভাবতে পারছো 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিভাবে, এই একটা দুর্ঘটনা থেকে, একটা ট্যাঙ্কের ফুটো হয়ে গেছে, বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে গেছে, যার জন্য পরিবেশের এতটাই অবনমন হয়েছে, এতটাই দূষিত হয়েছে, যার পরিমাণে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটা এরকম পরিবেশের অবনমনের ক্ষেত্রে আরেকটা ইউক্রেনের চেরনোবিল, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, সেখানে যে ইউক্রেনের চেরনোবিল ছিল 1986 সালে, আর হচ্ছে জাপানের ফুকুশিমাতে এটা হচ্ছে 2011 সালে। এই সমস্ত পরমাণু দুর্ঘটনা থেকে প্রচুর মানুষ মারা যায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। পরমাণু দুর্ঘটনা বলতে এই যে তেজস্ক্রিয় পদার্থ, এর হচ্ছে একটা বিকিরণ রয়েছে, এই যে পরমাণু বোমাগুলো তেজস্ক্রিয় পদার্থ থেকে বানানো হয়, আর এই তেজস্ক্রিয় পদার্থের যে তেজস্ক্রিয়তা ধর্মের জন্য কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়, মানুষ বলো, বিভিন্ন জীবের ক্ষেত্রে বলো, উদ্ভিদ বলো, প্রাণী বলো, সব ক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এবার হচ্ছে পরিবেশের অবনমনের ফল। পরিবেশের অবনমন তো হয়ে গেল, পরিবেশের গুণমানগুলো কমে গেলে এবার কি কি ফল হতে পারে, মানে কি কি হতে পারে, ভূমিকম্প হতে পারে, তারপর আর কি হতে পারে, জল দূষণ, জলাভাব হতে পারে। এবার জল দূষণটা কিভাবে হয়, জল দূষণ যেমন আমি কি বললাম, যে পরিবেশে হচ্ছে ভৌমজলের পরিমাণ আমি কমিয়ে নিলাম, বের করে বের করতেই থাকলাম, কিন্তু ভৌমজল ঢুকতে পারছে না, কারণ কি আমি তো পুরোটা কংক্রিট করে দিয়েছি, যে সমস্ত জায়গা থেকে জল ঢুকবে মাটিতে সেগুলো তো আমি তো বন্ধ করে দিচ্ছি। তাহলে কি হবে, জল দূষণ হবে, জলে আর্সেনিক এটা সেটা প্রচুর পরিমাণে বেশি হয়ে যাবে। আর কি, জলের অভাব হবে, কারণ আমরা তো যেটুকু জল পাচ্ছি সেগুলোও তো ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে, তখন আমাদের কিন্তু জলের অভাব দেখা দেবে। আর কি, ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প কিভাবে হতে পারে আমি একটা বললাম, পরিবেশের অবনমনের ফলে, যেমন হচ্ছে বাঁধের জল আটকে রাখলে তার থেকেও ভূমিকম্প হতে পারে। আরও প্রচুর কারণ রয়েছে। আর কি, খরা হতে পারে, খরা হতে পারে পরিবেশের অবনমন ঘটলে। পরিবেশে দেখা যাচ্ছে গাছ আমি কেটে এমন করে ফেললাম যে কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তখন সেক্ষেত্রে কী হবে, খরা হবে, জীববৈচিত্র্য হ্রাস হবে। এই খরা, বন্যা, পরিবেশ দূষণ হলে কী হবে, প্রচুর জীবজন্তু মারা যাবে, তো তাহলে জীববৈচিত্র্য আস্তে আস্তে হ্রাস পাবে।
আর কি হবে, বায়ু দূষণ হবে, রাসায়নিক দুর্ঘটনা হবে, যেগুলো আমরা একটু আগে বললাম কয়েকটা। তারপর মুদ্রাস্ফীতি, চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস, মানে যেরকমই চাইবো আমরা, যতটা দরকার আমাদের সেই চাহিদা অনুযায়ী জিনিস পাবো না। তখন কি মুদ্রাস্ফীতি, মানে টাকার মূল্য থাকবে না, মানে প্রচুর পরিমাণে হচ্ছে আমি দেখা যাচ্ছে 1 কেজি পেঁয়াজ কিনতে গিয়ে কোনো সময় 500 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে, এরকম ব্যাপার। আর কি হতে পারে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বিশ্বায়ন, সারা পৃথিবীব্যাপী উষ্ণতা বেড়ে যাবে। এটা তো হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বিষাক্ত গ্যাস যত পরিমাণে বেড়ে যাচ্ছে, আর বিভিন্ন কারণে ওজোন গ্যাসের হ্রাস, এই সমস্ত কারণ থেকে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। উষ্ণায়ন হওয়া মানেই হচ্ছে জলবায়ুর পরিবর্তন হয়ে যাওয়া, জলবায়ু এখন যা আছে তার থেকে চেঞ্জ হয়ে যাওয়া। এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর। যদি মেরু অঞ্চলে বরফ যদি একবার গলে যায়, ম্যাক্সিমাম শহরগুলো আগে ডুবে যাবে। আচ্ছা, আর ম্যাক্সিমাম শহরগুলো কিন্তু সব নিচু এলাকায়। কি হবে ভবিষ্যৎ মানব সমাজে এই অবনমন নিয়ন্ত্রণের উপায় বাকি? তাহলে কি ভাবে আমরা হচ্ছে এই অবনমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি? মানুষ আমরা প্রচুর পরিমাণে অনেক স্টেপ নিতে পারি। যেমন হচ্ছে পরিবেশের অবনমনের অন্যতম প্রধান কারণ শিক্ষার অভাব, দারিদ্র্য। শিক্ষার অভাব কেন? আমি যদি পরিবেশ সম্পর্কে যদি আমার জ্ঞানটা থাকে, পরিবেশ কিভাবে অবনমন হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে আটকানো যায়, তবেই তো আমি পরিবেশ দূষণ আটকানোর জন্য হচ্ছে সচেতন হব। তাহলে এক্ষেত্রে শিক্ষার অভাব, দারিদ্র্য। অনেকে ভাবছে যে আমার ইচ্ছা আছে যে এইরকমই করি, কিন্তু আমি খুব গরিব, আমাকে খেটে খেতে হবে, আমাকে ইনকাম করতে হবে, ওই কারখানায় কাজ করতে হবে, সেক্ষেত্রে হয় না। আর উন্নয়নশীল দেশগুলোতে বেশিরভাগ কিন্তু এরকমই হয়, উন্নয়নশীল দেশগুলোতে বেশি দূষণ হয়, মানে এখন মাত্রা বেশি। কারণ কি, এগুলো উন্নয়নশীল, এগুলো এখন উন্নত হচ্ছে, মানে প্রচুর পরিমাণে রাস্তাঘাট, হসপিটাল, এটা সেটা কিন্তু এখন হচ্ছে, সব কিন্তু হয়ে যায়নি, এগুলো হতেই হচ্ছে এখন। তাহলে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে। এই যে প্রচুর পরিমাণে রাস্তাঘাট বানানো হচ্ছে, ভারত কিন্তু একটা উন্নয়নশীল দেশ, মনে রাখবে। এক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি বেশি ব্যবহার করতে হবে। আমরা যেমন জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, এই সমস্ত জিনিস ব্যবহার কমিয়ে দিয়ে আমরা কি করতে পারি, এই সমস্ত সৌরশক্তি ব্যবহার করতে পারি, বায়ু শক্তি ব্যবহার করতে পারি, জলবিদ্যুৎ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। এখান থেকে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরেতে একটা হচ্ছে পরিবেশ উন্নয়ন সম্পর্কে একটা সম্মেলন হয়েছিল, যার বলা হয় কি আর্থ সামিট। এইখানে হচ্ছে সম্মেলনে 178টি দেশ ও প্রায় 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। মানে পরিবেশটা এত পরিমাণে দূষিত হচ্ছে, সেই নিয়ে সারা পৃথিবীর মানুষ একটা কি করে একটা সম্মেলন করেছিল, যেটার নাম হচ্ছে আর্থ সামিট। এখানে কি আলোচনা করা হয়, যে এই বিভিন্ন পরিবেশের উপাদানগুলো যেভাবে যদি এর গুণমান ঠিক রাখতে হয়, তাহলে কি ব্যবস্থা আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে, সেই সমস্ত কয়েকটা বিষয় এখানে আলোচনা হয়েছিল। আর কিভাবে হচ্ছে পরিবেশের অবনমন, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। মানে যেগুলো একবার ব্যবহার করে আবার ব্যবহার করা যায়, সেগুলো কিন্তু আবার ব্যবহার করতে হবে। নাহলে আমি ফের যদি নতুন নতুন জিনিস ব্যবহার করতে থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে সেটা কিন্তু কমে যাবে। যেমন ধরুন না, জল, 50 লিটার জলে হয়তো একজনের সারাদিনে হয়ে যায়, কিন্তু আমি সেটা 50 লিটার না করে আমি দেখতে পাচ্ছি আমার প্রচুর পরিমাণে জল আছে, আমি 200 লিটার, 300 লিটার, 400 লিটার জল ব্যবহার করছি, তাহলে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। এবার ওই জলটা যদি আবার চাষের কাজে লাগাতে পারি, যেটা আমার ব্যবহারে লেগে গেল, তাহলে সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে জলটা কম লাগবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মাথাপিছু প্রাকৃতিক শক্তি ব্যবহারের পরিমাণ কমাতে হবে। মাথাপিছু প্রাকৃতিক শক্তি ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, মাটি, বাতাস, অরণ্য, মানে মাথাপিছু যেমন ধরুন আমি যে জলের কথা, জল তো একটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকেই আমরা পাই, আমরা কেউ জল তৈরি করি না। তাহলে সেক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো ব্যবহারটা মাথাপিছু কমাতে হবে, একটু ব্যবহার কম করতে হবে। মাটি বলো, জল বলো, বাতাস বলো, এগুলো মাথাপিছু ব্যবহার কম করতে হবে। আর জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। মানুষ কিভাবে ম্যাক্সিমাম যে আমরাই একা বেঁচে থাকবো, আসলে আমরা একা বেঁচে থাকলেও সেটা ক্ষতি। কারণ কি, বাস্তুতন্ত্রে ব্যাঘাত হলে এমনি অটোমেটিক্যালি আমরা মারা যাব। যেমন অনেকে ভাবে যে বাঘ হরিণ খায়, তাই তো, তাহলে বাঘটাকে যদি আমি মেরে ফেলি, তাহলে হরিণ আর কেউ খাবে না। হরিণ যদি না খায়, হরিণ পুরো বন খেয়ে ফাঁকা করে দেবে, তখন অক্সিজেনের ঘাটতি হবে। বোঝা গেল? আবার যদি হরিণও যদি আমরা সেইভাবে হরিণ মেরে ফেলি, শুধু বাঘ রাখি, বাঘও না খেতে পেয়ে মারা যাবে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, একটা আরেকটার সাথে লিঙ্ক রয়েছে, সেইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে, তার দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন ধরুন আমার দেশের এরিয়াটা বুঝতে হবে এবং এখানে কতটা সম্পদ রয়েছে সেটাও দেখতে হবে, সেই অনুযায়ী জনসংখ্যা নিতে হবে। আমার দেখা যাচ্ছে
আমার 5 জনের মতো খাবার রয়েছে আমার কাছে, আমি ওই যে 15 জন করে আছি, তখন সেই 5 জনের খাবার তো 15 জনকে মিলে খেতে হবে, তখন অল্প অল্প করে খাবে। অনেকের খিদে থাকবে, তারা অপুষ্টিতে ভুগবে কারণ সঠিক জিনিসটা পাবে না। সেক্ষেত্রে একটা ব্যালেন্স করতে হবে, যে যতটা সম্পদ রয়েছে ততটা পরিমাণ যেন জনসংখ্যা থাকে। বোঝা গেল? আমি ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আর কি, সরকারি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই যেমন ধরে নাও, বলে দিল যে হ্যাঁ তুমি দুটোর বেশি বাচ্চা নেবে না, তাহলে সে কি শুনবে? শুনছেই না। অলরেডি তোমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যদি আমরা সরকারি পরিকল্পনা নিয়ে একটা, যে দুটোর বেশি যদি নেওয়া হয় তাদেরকে রেশন দেওয়া হবে না, তাদেরকে কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না, তাহলে সে তো এমনিই নেওয়া বন্ধ করে দেবে। তার কারণ একটা যদি বাচ্চা জন্মায় তার আধার কার্ড করতে পারবে না, সে যেখানেই যাবে পুলিশে ধরবে। ঠিক আছে? এই রকমই যদি জিনিসগুলো আনা হয় তাহলে কি করতে হবে, এগুলো হচ্ছে অনেকটা উন্নত করা যাবে এক্ষেত্রে। আর কি, জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট হয় সেদিকে সজাগ রাখতে হবে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, এগুলো করতে হবে। সর্বোপরি সরকারকে হচ্ছে পরিবেশের বিষয়ে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, সরকারকে গুরুত্ব দিতে হবে। এই যে সরকারের এই বিভিন্ন স্কিম আনতে পারে, বিভিন্ন নিয়ম আনতে পারে, যার ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন ধরে নাও সরকারের বিভিন্ন নিয়ম আনতে পারে, যে ধরে নাও তুমি যদি 2 কাঠা জায়গায় বাড়ি তৈরি করো, তাহলে তোমাকে সেই 2 কাঠা জায়গার একটা নির্দিষ্ট একটা রেশিও অনুযায়ী একটা জায়গা তোমাকে গাছ লাগাতে হবে। এরকমই করা যেতে পারে। বা যদি তুমি যে জায়গাটা ঘর রেখেছো তার জন্য সেই ঘরের জল যাতে, ওই যে বৃষ্টির জলটা যাতে কোনো একটা সিস্টেমে মাটির মধ্যে যেতে পারে, সেই রকমের একটা কুয়ো, তাতে নুড়ি বালি পাথর এটা সেটা দিয়ে এরকম কুয়ো করে মাটির তলায় যাতে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই যে বিভিন্ন ধরনের যে সরকারি স্কিমগুলো, না হলে তাকে ফাইন চার্জ করা হবে, তাকে জরিমানা দিতে হবে, এই সমস্ত জিনিসগুলো করাই যেতে পারে। এগুলো যদি সরকার থেকে যদি করে তাহলে কিন্তু একটু বেশি ফ্রুটফুল হয়। আর এছাড়াও শুধু সরকারের গুরুত্ব মানে সরকারের উপর চাপিয়ে দিলে হবে না, আমাদের প্রত্যেকটা নাগরিক কিন্তু সচেতন হতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি সঠিকভাবে এগোবে। এরপর আরেকটা টার্ম তোমরা দেখে থাকবে, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা কি? স্থিতিশীল, স্থিতি মানে স্থির হয়ে থাকবে, উন্নয়নশীল মানে উন্নয়নটা স্থির হয়ে থাকবে, যেন অবনমন কোনো রকমভাবে না হয়। তার মানে কি, এমনভাবে আমাকে উন্নতিটা করতে হবে। দেখো, মানুষ একটা সময় খুব অনুন্নত ছিল, আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত মানুষের তাদের কালচার, তাদের জীবনের যে চিন্তা ভাবনা সব কিছু আস্তে আস্তে উন্নত করে ফেলছে। তো সেক্ষেত্রে এবার দেখতে পাচ্ছি উন্নত করার তাগিদায় বা উন্নত করার প্রচেষ্টায় মানুষ প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ করে ফেলছে। এবার তাহলে পরিবেশটাকেও তো ঠিক রাখা জরুরি, তাই বলে কি মানুষ কি করবে, উন্নয়ন ছেড়ে দিয়ে পরিবেশটাকে হচ্ছে বাঁচাবে? ব্যাপারটা সেরকমই নয়, ব্যাপারটা উন্নয়নটাকে রাখতে হবে এবং এমনভাবে এটা ম্যানেজমেন্ট করতে হবে সেটা যাতে পরিবেশটাও ঠিক থাকে এবং মানুষের উন্নতিটাও হয়। তাহলে এই যে পরিকল্পনা, এটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে, দেখো আমরা কিন্তু এই একটু আগে যেটা বললাম, পাঞ্জাব হরিয়ানায় প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার পরে এখন চাষবাস হচ্ছে না। রাসায়নিক সারের কি হচ্ছে, একটা নির্দিষ্ট মাত্রা আছে যেটা বিভিন্ন সায়েন্টিস্টরা ঠিক করে দেয়, যে এই রাসায়নিক সারটা তৈরি হয়েছে এটা এই অনুপাতে দিতে হবে। এবার কি হচ্ছে, চাষি কেন, প্রত্যেকটা মানুষের একটা রোগ থাকে, আমরা যখন সিরাপ খাই দেখবে আমাদের বলে দেয় যে, আমাদের বলে দিয়েছে ডাক্তারবাবু, যে কাশি হোক বা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে এই সিরাপটা তুমি 5 ml খাবে। এবার আমি যখন 5 ml চাপাতে ঢাললাম, মনে হচ্ছে বাবা একটুখানি তো, মনে হয় এতে মনে হয় কাশিটা সারবে না, আর একটু বেশি করে দিই। তাহলে কি হবে, সেই 5 ml এর জায়গায় সেটা 10 ml খেয়ে ফেললাম। এরকমই হয় তো, নর্মালি কিন্তু এটা হয়, দেখে থাকবে যে আমরা তখন 5 ml এর জায়গায় 10 ml খেয়ে ফেললাম। ঠিক সেই রকমভাবে যখন সারের একটা নির্দিষ্ট রেশিও আছে, আর সেটা বেশিরভাগ মানে চাষিরা অশিক্ষিত হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে, যারা শিক্ষিত রয়েছে তাদের খুব ভালো, বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে, যারা জানে না সঠিক কতটা পরিমাণ ব্যবহার করতে হবে এবং জানারও চেষ্টাও করে না, তাদের ক্ষেত্রে কী হয়, তাদেরকে যদি কেউ বলে দেয় যে 1 কেজি সার দেবে, তখন তারা কী মনে হয় যে 1 কেজিতে মনে হয় ঠিকঠাক কাজ হবে না, 1.5 কেজি। যদি বিষের মাত্রা যদি বলা হয় যে 1 ড্রামে 5 ml দেবে, সে মনে হচ্ছে 5 ml মনে হয় কাজ হবে না, 10 ml দিতে হবে, দিলে মনে হয় ভালো কাজ হবে। এবার 10 ml দিল, সব পোকা মরে গেল। সে সাময়িক দেখতে পেলো কি, যে সব পোকা মরে গেছে, আমার তো এবার ভালোই হয়েছে, দেওয়া মাত্রই কাজ হয়ে গেছে। সে কিন্তু বুঝলো না ওই 5 ml এক্সট্রার জন্য কি কি ক্ষতি হতে পারে। যেমন ধরো তোমরাও হয়তো অনেকে বুঝতে পারোনি, 5 ml যারা 10 ml দিয়েছে, পোকা তো মরে গেছে, ভালো হয়েছে, কিন্তু ওই যে বললাম একটা নির্দিষ্ট ml পর্যন্ত থাকলে কি হবে,
পোকাটা কি হবে, অল্প অল্প করে পালিয়ে যাবে, কিছু খাবে কিছু পালিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যখন মাত্রাটা বেশি হয়ে যাবে তখন কিন্তু বেশি পরিমাণে পোকা, বেশি পরিমাণে তখন গাছ থেকে, গাছের পাতায় যেগুলো লেগে থাকতো সেগুলো আবার মাটিতে পড়বে, মাটিও দূষণ হবে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে যার ফলে কি হচ্ছে, পরিবেশটা কিন্তু প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে 5 ml মানে 5 ml খেতে হবে, তার থেকে বেশি হওয়ার জন্য কি হচ্ছে, ক্ষয়ক্ষতিটা হয়ে যাচ্ছে। তো এই কারণেই হচ্ছে ওই সমস্ত জায়গাগুলো কিন্তু এখন চাষবাস বলো বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে যাচ্ছে, মাটির উর্বর শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। আর কি রয়েছে, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমি অলরেডি বলেই দিলাম। পরিবেশের অবনমন ও ভারত, ভারত একটি উন্নয়নশীল দেশ, তাহলে এখানে প্রচুর পরিমাণে শিল্প কারখানা এটা সেটা হচ্ছে, প্রতিনিয়ত হয়েই চলছে, এমনকি রাস্তাঘাট এটা সেটা উন্নত হচ্ছে। যদি হয়ে যেত তাহলে আর নতুন করে হওয়ার দরকার তো ছিল না। তাহলে উন্নয়নশীল মানে উন্নতি হচ্ছে অলরেডি, আর তার জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা বলো, জঙ্গল কাটা বা বিভিন্ন হচ্ছে ক্ষতিকারক দিকগুলো আসছে। এরপরে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী একটা দিয়েছে, ভারতে পরিবেশের অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ $80 বিলিয়ন বা 4,80,000 কোটি টাকা, তাই তো? ভালো করে বুঝে নাও, 1 কোটি 2 কোটি নয়, আমরা 1 কোটি 2 কোটি নয়, 4,80,000 কোটি টাকা। মানে 1 কোটিটাকে 4,80,000 বার বললে যত টাকা হবে ততটাই, মানে বুঝতে পারছো কতটা টাকা ক্ষতি হয় পরিবেশ দূষণের জন্য। আর কি, এই পরিবেশের অবনমনের বিষয়ে 132টি দেশের সার্ভে রিপোর্টে দেখা গেছে ভারতের স্থান হচ্ছে 126। আর কি, এখান থেকে আমরা পরিবেশ দূষণ সম্পর্কে অনেক কিছু জানলাম। এবার কিন্তু পরিবেশের যে, পরিবেশটাকে তো সঠিকভাবে রাখতে হবে, পরিবেশের গুণমান যাতে ঠিক রাখে সেটা তো প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের কর্তব্য, যাতে প্রত্যেকটা মানুষ কেন প্রত্যেকটা প্রাণীর কর্তব্য যে এই পরিবেশটা যাতে যেন সুস্থ স্বাভাবিক থাকে, তার গুণমানটা যেন ঠিক থাকে। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছিল আমাদের ভারতে, যার মধ্যে একটা আন্দোলন বলা হচ্ছে চিপকো আন্দোলন। এটা কত সালে হয়েছিল, 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। এখানে আদিবাসী সম্প্রদায় ছিল, আদিবাসী সম্প্রদায় তারা কি করেছিল, গাছ কাটতে দেবে না বলে গাছকে জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরে বাঁচিয়েছিল। বন দপ্তর থেকে যখন গাছ কাটতে এসেছিল তারা চেয়েছিল না গাছ কাটতে দেবো না। অ্যাকচুয়ালি এই যে চিপকো, চিপকো কথার অর্থ কি, হিন্দিতে চিপকো মানে জড়িয়ে ধরা, হ্যাঁ উসকে চিপক যাও মানে কি জড়িয়ে ধরো। তাহলে এই হিন্দিতে চিপকো কথার অর্থ কি, জড়িয়ে ধরা। তাহলে এটা হয়েছিল তোমার 1973 সালে। এবার আরেকটা কি রয়েছে, ডব্লিউএইচও পুরো নাম অনেক সময় আসে, এখন পরীক্ষা এসে এসে এতটাই ইজি হয়ে গেছে আর খুব একটা দেয় না। হ্যাঁ, তবুও তোমরা এটা করে রাখবে। ডব্লিউএইচওর পুরো নাম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা একটা সংস্থা যেটাকে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই আমাদের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে কি না, কোনটা হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখার সঠিক মাত্রা কোনটা কি, এইগুলো সব ঠিক করে কিন্তু এই ডব্লিউএইচও। এর রিপোর্ট অনুসারে G20 যে 20টা দেশ রয়েছে তার মধ্যে কি হচ্ছে, দূষিত যে, তার মধ্যে যে দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত 20টা শহরের মধ্যে 13টা ভারতে অবস্থিত। মানে বুঝতে পারছো, বাকি 20টা দেশের মধ্যে 13টাই ভারতে অবস্থিত। যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, এই সমস্ত জায়গায় প্রচুর পলিউশন। ঠিক আছে, তাহলে 13টাই হচ্ছে আমাদের ভারতে অবস্থিত। এটা গর্বের কথা নয়, হ্যাঁ, যে আমরা গর্ব করব আমাদের দূষণের পরিমাণ এরকমই হচ্ছে। তাহলে ভারতের প্রধান সমস্যাগুলো কি, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, কারণ ভারতে প্রচুর জনসংখ্যা। এখন তো অলরেডি গুগল সার্চ করে দেখবে কত জনসংখ্যা, 140 তো ছাপিয়ে অনেক আগে চলে এসছে। এবার কি, আর কৃষিভূমির অবনমন, তারপরে সম্পদের অপব্যবহার, তারপর জনসাধারণের স্বাস্থ্যের অপরিকল্পিত উন্নয়ন, দারিদ্র্য, জীববৈচিত্র্য হ্রাস, এই বিভিন্ন কারণেই কিন্তু ভারতের পরিবেশের অবনমন আরও বেশি হচ্ছে। এরপর এখানে বলেছে আরও কয়েকটা হচ্ছে আন্দোলন রয়েছে ভারতে, এই পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে একটু জানার চেষ্টা করা যাক। তাহলে এই যে এই যে সুন্দরলাল বহুগুণা, এনার বউ ছিল কে, বিমলা বহুগুণা। ইনি কিন্তু ওই চিপকো আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এই যে চিপকো আন্দোলন, এখনই যেটা বলা হলো চিপকো অর্থাৎ জড়িয়ে ধরা, এই চিপকো আন্দোলনের কিন্তু এনার সাথে যুক্ত ছিল, এই চিপকো আন্দোলনের সাথে। তাহলে যদি পরীক্ষায় আসে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত, তাহলে চিপকো আন্দোলনের সাথে। আর কি, বাবা আমতে আর মেধা পটেকার, এরা হচ্ছে নর্মদা বাঁচাও হচ্ছে
যে আন্দোলনটা হয়েছিল তার সাথে যুক্ত। এটা কোথায় হয়েছিল? 1985 সালে গুজরাটে হয়েছিল। এই যে নর্মদা নদী যাতে হচ্ছে তার গতি এবং তার যে বৈশিষ্ট্যগুলো যাতে স্বাভাবিক থাকে, যাতে ক্ষয়ক্ষতি না হয়, এই যে নর্মদা নদীকে বাঁচানোর উদ্দেশ্যে যে আন্দোলন করেছিল সেটাকে কিন্তু বলা হয় যে হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। এখানে দুজনের নাম আমরা পাবো, বাবা আমতে আর মেধা পাটেকর। এরপরে হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? গঙ্গা নামের সাথে কিন্তু মা গঙ্গা, ঠিক আছে, গঙ্গা নদী আমরা তো মা বলে থাকি, তার কারণ গঙ্গা আমাদের বিভিন্ন বিখ্যাত শহরগুলো করেছে, এবং গঙ্গার নদীর জল আমাদের কিভাবে যে মানে আমাদের জীবনকে প্রভাবিত করছে সেটা কোনো মানে বলতে হবে না, প্রত্যেকটা ভারতবাসী জানে যে গঙ্গা কি। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা হচ্ছে 14ই জানুয়ারি 1986 সালে, যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল তার সময় এটা নেওয়া হয়। এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি অ্যাকচুয়ালি, এই যে গঙ্গা নদীটাকে প্রচুর পরিমাণে গঙ্গা নদী তো দূষিত করে ফেলছি আমরা বলছি গঙ্গা মা, কিন্তু গঙ্গাকেই কলুষিত করছি আমরা নিজেরাই। তাহলে প্রচুর পরিমাণে এত পরিমাণে দূষিত হচ্ছে, তার জন্য একটা প্ল্যান নেওয়া হয়, পরিকল্পনা করা হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান, যাতে গঙ্গা নদী কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপরে পরিবেশের সম্পত্তি উদাহরণ, এই যে সবুজ বিপ্লবের ফলে দেখা গেছে পাঞ্জাব হরিয়ে যে গম বলায়, দেখেছো, যেটাকে একটা সময় গম বলা হতো সেই সমস্ত জায়গায় মাটি ফেটে আর কোনো চাষ হচ্ছে না, কিছুই হচ্ছে না, এরকমই একটা অবস্থা। কেন হচ্ছে না, কেন আমি কি অলরেডি বললাম যে কেন হচ্ছে না। এই যে কীটনাশকের আরও একটা ব্যাপার আছে, আমি আর একটা জিনিস ছোট্ট করে বলে দিই। এই কীটনাশক বিভিন্ন হচ্ছে পোকামাকড়, ব্যাকটেরিয়া, অণুজীব এই সমস্ত মারতে তো আমরা ব্যবহার করি। যে সমস্ত ক্ষতিকার অণুজীবগুলো রয়েছে সেগুলো ধরে নাও আমরা একটা ডোজ মারলাম, একটা বীজ মারলাম, তখন কি হয়, ওই বীজটা যদি একই বীজ যদি বারবার মারতে থাকি তো সেই সমস্ত অণুজীবগুলো কি হয়, ওইটার বিরুদ্ধে ওরা খুব তাড়াতাড়ি নিজেদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটা তুলে, মানে ওই যে বিষের বিরুদ্ধে কাজ করার একটা অ্যান্টিবডি হচ্ছে তার নিজের শরীরে তৈরি করে নেয়। ফলে কি হয়, ওই বিষটা যখন দিচ্ছি, যখন 5 ml দিচ্ছি, তখন কিন্তু ওই বিষটা সে কিন্তু আমরা দেখবে অনেক সময় একটা বিষ যদি বারবার ব্যবহার করি সেই বিষে আর কাজ হয় না, তখন ফের আবার ওষুধ দোকানে যাই, ফের বলি যে হ্যাঁ আর এই বিষে কাজ হচ্ছে না, কি হবে, তুমি তো বলেছিলে এটা কাজ হবে, প্রথম একবার হয়েছিল আর হচ্ছে না। তার কারণ কি, ওই যে জীবাণুটা অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে, তার হচ্ছে কি যে ওই বিষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বেঁচে থাকার মতো ক্ষমতা সে তৈরি করে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে ওই কীটনাশকটা কিন্তু অত সহজে মরছে না। তাকে যদি আবার ডবল ডোজ ব্যবহার করি, 10 ml, 5 ভাগে 10 ml ব্যবহার করি, সেও কিন্তু আবার সেই তার বিরুদ্ধে ওই 10 ml কিন্তু হচ্ছে প্রতিরোধ ক্ষমতা তুলে নিল, পরের বারে যখন মারতে হবে তখন 15 ml মারতে হবে। সেই কারণে বলা হয় যে একই কীটনাশক বারবার না ইউজ করে কীটনাশক পাল্টে পাল্টে ব্যবহার করা হোক, তাহলে কী হবে, সেই জীবাণুটা অতি সহজে তার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ওই বিষের বিরুদ্ধে যে তার দেহের যে ক্ষমতাটা সেটা তৈরি করতে পারবে না। তাহলে এই এই ক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণে কীটনাশক বা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করে এটা কিন্তু হয়েছে। আর এই আমরা দেখতে পাচ্ছি পূর্ব কলকাতার জলভূমিতে, কলকাতার এটা কি, কলকাতার যে স্ট্রাকচার, জিওগ্রাফিক্যাল যে স্ট্রাকচারটা একটু নিচু মতো, ঠিক আছে, এত পরিমাণে বাড়ি, প্রচুর পরিমাণে যে বহুতল বাড়ি, তারপরে হচ্ছে ভৌমজল অনবরত তুলে নেওয়া হচ্ছে, মাটির তলায় কিন্তু ভৌমজলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, আর এবং মাটি নিচের দিকে নিচু হয়ে যাচ্ছে। সেই জন্য কলকাতায় যদি একটু বেশি বৃষ্টিপাত হয় দেখবে জল বাইরে বেরোতে পারে না, খুব তাড়াতাড়ি জল জমে যায়। তার কারণ কি, কলকাতার স্ট্রাকচারটা একটু কার্ভ হয়ে আছে। কিসের জন্য, এই প্রচুর পরিমাণে ঘরবাড়ি, বহুতল ঘরবাড়ি তোলা হচ্ছে, গাছপালা কেটে নেওয়া হচ্ছে, মাটির ভিতরে কোনো রকমভাবে জল প্রবেশ করতে পারছে না। হুম, আমি এটা পার্সোনালি লক্ষ্য করেছি, তোমরা দেখবে অনেকগুলো জায়গা, দেখবে গ্রামের দিকে বিভিন্ন জায়গায় দেখবে পুকুরের জল কিন্তু সারা বছর থাকে, গ্রীষ্মকালেও মোটামুটি থাকে, কোনো কোনো পুকুরে এক বুক এক গলা এরকমই জল থাকে। কিন্তু আমি কলকাতা সংলগ্ন অনেক পুকুরে দেখেছি, অনেক ডেপথ পুকুর, মিনিমাম হচ্ছে 15 ফুট ডেপথ, কিন্তু সেই পুকুরে এক ফোঁটাও জল নেই। তার কারণ কি, ভৌম জলস্তর অনেক নিচে নেমে গেছে, মানে মাটির জলটা অনেক নিচে নেমে গেছে, যার কারণে কি পুকুরের জল দাঁড়াতে পারছে না, যা জল জমছে বর্ষাকালে সব হচ্ছে মাটির তলায় চলে যাচ্ছে, বুঝে গেল। এক্ষেত্রে কিন্তু ভৌমজলের পরিমাণ অনেক কমে যাচ্ছে। এবার আমরা কি করতে পারি, আমরা সাধারণত যেগুলো করতে পারি, আমরা
অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কী করতে, নিজের স্কুল বাড়ির চারিদিক পরিষ্কার রাখা, স্কুল বাড়ির রাস্তার ধারে গাছ লাগাও, তারপরে সবুজ উন্নয়ন, এগুলো তোমরা বই থেকে মোটামুটি পড়ে নেবে, খুব একটা বেশি ইয়ে নেই। সম্পদের অপচয় যাতে না করা যায়, তারপরে হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র এই সমস্ত সেন্ট যতটা সম্ভব কম ব্যবহার করা। এই বডি স্প্রে বা বিভিন্ন সেন্ট এগুলো কিন্তু আমাদের দেহের ক্ষতি করে। আর বাড়ির বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে হবে, প্লাস্টিক নাইলন এগুলো হচ্ছে ব্যবহার কমাতে পারে। এক কথায় আমরা কি বলতে পারি, এখানে 4R পদ্ধতি ব্যবহার করতে পারি। 4R, 4R কি? রিডিউস, রিফিউজ, রিউজ, রিসাইকেল, এই চারটে জিনিস। মানে কি, আমি সম্পদের ব্যবহারটা কমিয়ে দেবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় ব্যবহার করবোই না, কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস আবার পুনরায় ব্যবহার করব, কিছু কিছু জিনিস আবার ব্যবহার করার পরেও যদি আরও কোনো বিকল্প কোনো পদ্ধতি থাকে সেই পদ্ধতিতে ব্যবহার করব। এটাই হচ্ছে ব্যবহার। আর কি, মাঝে মাঝে স্কুল ও নিজের এলাকায় পরিবেশের সচেতনতামূলক বিতর্ক সভা, মানে এইগুলো করতে হবে। কারণ কি, কারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় জিনিস, তুমি একা যদি পরিবেশটাকে পরিষ্কার করো, আরও যদি 50টা লোক নোংরা করে, নিশ্চয়ই তুমি পেরে উঠবে না। তো সেক্ষেত্রে তোমার সাথে সাথে আরও আশেপাশে যারা রয়েছে তাদেরকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি পরিবেশটাকে সুস্থ রাখা সম্ভব হবে। এই সমস্ত বিষয় বিভিন্ন খবর এতে দিয়েছে। পরিবেশ পর্যটনে ধাওয়া দেশান্তরী হতে পারে, বা মানুষের তৈরি বিভাজনের সাথে 500 সবুজ অর্থনীতির পথ খুঁজছে বিশ্ব, এই সমস্ত ভারত ও প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্ক, তাই তো এই যে জিনিসগুলো। আচ্ছা, এটা আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। তাহলে তাহলে আজকের হচ্ছে এই চ্যাপ্টার মোটামুটি আমি চেষ্টা করলাম একটা ভালোভাবে একটা ক্লাস দেওয়ার। এবার হয়তো কোনো জিনিস পড়ার আগে অনেক জিনিস ভাবি যে এগুলো বলবো, কিন্তু হয়তো পড়ানোর সময় মনে থাকে না। অ্যাকচুয়ালি যখন হচ্ছে ফোনের দিকে বা ক্যামেরার দিকে যখন তাকাচ্ছি, তখন অনেক জিনিস ভুলে যায়। সামনে ছাত্রছাত্রীরা থাকলে অনেক জিনিস ইন্টারেক্ট করা যায়, আলোচনা করে অনেক জিনিস বলা যায়, কিন্তু একা একা যখন বলি সেই জিনিসগুলো হয়ে ওঠে না। তোমাদের যদি কোনো জিনিস ছেড়ে যায় বা কোনো জিনিস বুঝতে অসুবিধা থাকে, তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো দেখা হচ্ছে এই পর্যন্ত, এবং পরবর্তীকালে দেখা যাবে পরের ভিডিওতে, ঠিক আছে? এবং যাদের অসুবিধা হবে তারা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগবে, ভিডিও ছাড়তে হচ্ছে মোটিভেটেড হবো। তাহলে আজকের মতো থ্যাঙ্কস ফর, অবশ্যই কিন্তু জানাবে ক্লাসটা কেমন হয়েছে, তাহলে নেক্সট ক্লাসটা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করো।